নমস্কার বন্ধুরা, বিদ্যার্থীতে আপনাদের স্বাগত জানাই। আজকের আমাদের পলিটি সিরিজের লেকচারে আমরা ডিসকাস করব আর্টিকেল 21। সো আর্টিকেল 21 কি? আর্টিকেল 21 gives the citizen right to life and personal liberty. So the two key terms here are life and liberty. লেকচারে মুভ অন করার আগে আমরা দেখে নিই আজকের লেকচারে আমরা কোন কোন টপিক ডিসকাস করব। ফার্স্ট, এসেন্স অফ রাইটস, এর কনস্টিটিউশনাল প্রভিশন কি বলছে, কোন প্রিন্সিপাল অ্যান্ড ডক্ট্রিন এখানে ইউজ হচ্ছে, স্পেশালি দি ডিউ প্রসেস অফ ল অ্যান্ড প্রসিডিওর স্ট্যাবলিশড বাই ল, ল্যান্ডমার্ক জাজমেন্ট কি আছে রিলেটেড, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইম্পর্টেন্ট কি হয়েছে, অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অফ ইউপিএসসি অ্যান্ড WBCS, অ্যান্ড অ্যাট দি এন্ড আই উইল প্রোভাইড ইউ উইথ এ মাইন্ড ম্যাপ ফর কুইক রিভিশন। তাহলে সবার আগে আমাদেরকে ডিফাইন করতে হবে লাইফ অ্যান্ড লিবার্টিকে। সো কমন সেন্স আমরা লাইফ বলতে কি বুঝি? ধরুন একটা হিউম্যান বিং আছে, সে তার শ্বাস প্রশ্বাস চলছে, হি ইজ ব্রিদিং, সমস্ত তার বায়োলজিক্যাল ফাংশন ঠিক আছে, কিন্তু তাকে আমি এরকম আটকে রেখেছি, কোনো কারণ ছাড়াই আমি তাকে কোথাও ধরুন আটকে রেখেছি, তাহলে এটাকে কি একটা ফ্রুটফুল লাইফ বলবো? উই উইল সি লেটার যে মানেকা গান্ধী কেসে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলেছে যে কারোর রাইট টু লাইফ মানে শুধু অ্যানিমাল এক্সিস্টেন্স নয়। এখানে যেটা আমি ডেসক্রাইব করলাম, ইট ইজ সিম্পলি অ্যান অ্যানিমাল এক্সিস্টেন্স, যে আমি নিঃশ্বাস নিচ্ছি, আমার সমস্ত বায়োলজিক্যাল ফাংশন হচ্ছে, আমি খাচ্ছি, ঘুমাচ্ছি, এটাই লাইফ হতে পারে না, ঠিক আছে? এটা দিস ইজ কল্ড অ্যান অ্যানিমাল এক্সিস্টেন্স। তো কারোর মেয়ার অ্যানিমাল এক্সিস্টেন্সকে লাইফ বলা যাবে না। তো লাইফ তার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকতে হবে, সে কিছু লিবার্টিজ এনজয় করবে, তাহলে তাকে in complete sense human being বলা যাবে, and we can say that the human being possesses a life. Now liberty টা কি? Liberty is absence of constraints বা রেস্ট্রিকশন। লিবার্টি আর ফ্রিডমকে অনেক সময় স্টুডেন্টরা গুলিয়ে ফেলে। মনে রাখবেন, লিবার্টি আর ফ্রিডম আলাদা। লিবার্টি মানে, আর ফ্রিডম আছে টু এ ডিগ্রি, মানে আমার ফ্রিডম এরকম হতে পারে না যে অন্য কারোর ফ্রিডমকে ইনফ্রিঞ্জ করছে। ফর এক্সাম্পল, ধরুন আমি এখানে আছি, আমি বললাম যে আমার কাছে ফ্রিডম অফ স্পিচ আছে, দিয়ে আমি যা খুশি বললাম, সামনে আরেকজন পার্সন আছে ধরুন বি, এ ওর মনে যা খুশি এলো বলে বিকে ধরুন তার রিলিজিয়াস ফিলিংকে হার্ট করলো, সেটা করা যাবে না। সো দেয়ার আর সাম রেস্ট্রিকশনস, ঠিক আছে? অবশ্যই কি থাকবে? রিজনেবল রেস্ট্রিকশনস থাকবে, যাতে ইন্ডিভিজুয়াল রাইট কোনোদিন সোসাইটাল রাইটকে হ্যাম্পার না করে। আর তার সাথে সাথেই ইন্ডিভিজুয়ালেরও কি হয়, নিজের গ্রোথ হয়। তাহলে ইন্ডিভিজুয়ালের গ্রোথকে আমি যদি মাথায় রাখি, দিয়ে যে ফ্রিডম দেব, আর সঙ্গে সঙ্গে সোসাইটাল ব্যালেন্সটাও যদি আমি মেনটেন করি, সেই রকম সিচুয়েশনে যে রাইট আমরা পাবো বা ফ্রিডম পাবো, সেটাকে আমরা বলবো লিবার্টি। আর্টিকেল 21 স্টেটস, নো পারসন শ্যাল বি deprived of his life or personal liberty except according to procedure established by law. এক্সাম্পল, কেউ ক্রাইম করেছে, তাহলে হি শুড বি পানিশড অ্যাকর্ডিং টু ল, সে তার একটা ফেয়ার ট্রায়াল হলো, অ্যান্ড আফটার ট্রায়াল হি সেন্টেন্স 10 years অফ জেল। তাহলে এখানে আমি তার লিবার্টি নিচ্ছি, বাট আই এম ডুইং ইট অ্যাকর্ডিং টু দি প্রসিডিওর স্ট্যাবলিশড বাই ল, সো দিস ইজ অ্যালাউড। কিন্তু আরবিট্রারিভাবে আমি কাউকে আটক করতে পারবো না, তারও লিবার্টি
বা লাইফ আমি নিতে পারবো না। সো এখানে ওয়ার্ডিংটা দেখুন, বলা আছে নো পারসন। তার মানে কি, ইট ইজ অ্যাপ্লিকেবল টু সিটিজেন, নন সিটিজেন অ্যান্ড লিগাল এন্টিটিস, বা লিগাল পারসন। এন্টিটিস বলবো না, এখানে বলবো লিগাল পারসন। লিগাল পারসন মানে যাদের লয়ের অ্যাকর্ডিং যাদেরকে পার্সন ধরে নেওয়া হয়। ফর এক্সাম্পল কোনো কোম্পানি হতে পারে যারা লিটিগেন্ট হলো, ঠিক আছে, বা ধরুন কোনো সোসাইটি হলো যাকে লিগাল টার্মসে অ্যাজ আ পার্সন ট্রিট করা হয়, যার নিজের একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি আছে। তাহলে দিস ইজ অ্যাপ্লিকেবল ফর বোথ সিটিজেন অ্যান্ড নন সিটিজেন। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে ইজ ইট অ্যাপ্লিকেবল, আর্টিকেল 21 কোন কোন আর্টিকেল শুধুমাত্র সিটিজেনদের জন্য অ্যাপ্লিকেবল, কোন কোন আর্টিকেল সিটিজেন প্লাস নন সিটিজেন উভয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো আর্টিকেল 21 ইজ ওয়ান সাচ আর্টিকেল হুইচ ইজ অ্যাপ্লিকেবল টু বোথ সিটিজেন অ্যান্ড নন সিটিজেন। এবার এই প্রসিডিওর স্ট্যাবলিশড বাই ল, এটা খুব ইম্পর্টেন্ট ফেজ, কারণ একে গোপালন কেসে সুপ্রিম কোর্ট একটা ন্যারো ভিউ নেয় যে এখানে যেহেতু প্রসিডিওর স্ট্যাবলিশড বাই ল আছে, তাহলে কোনো প্রসিডিওর, কোনো ল যদি কমপ্লিট লিগাল প্রসেসের থ্রু গিয়ে লিগাল প্রসেসের স্ক্রুটিনি সে যদি পাস করে থাকে, তারপরে যদি লটা পাস হয়, তাহলে আমরা সেটাকে ভ্যালিড ধরছি। এবার এমনও তো হতে পারে প্রপার ওয়েতে ল পাস হলো, বাট দ্য ল ইটসেলফ ইজ আনজাস্ট, বা লতে যে পানিশমেন্ট আছে দ্যাট ইজ ডিসপ্রপোর্শনেট। ডিসপ্রপোর্শনেট ধরুন আমি একটা আরবিট্রারি এক্সাম্পল নিচ্ছি, ধরুন কেউ মুরগি চুরি করেছে। এই একটা লোক আছে, এই কি করলো, একটা মুরগি চুরি করেছে। এবার পার্লামেন্ট থেকে একটা ল পাস হয়েছে যে যারা মুরগি চুরি করবে তাদেরকে একটা ধরুন হাত কেটে নেওয়া হবে, অনেক হাত কেটে দেওয়া হবে, এরকম টাইপের একটা কিছু একটা ধরুন আরবিট্রারি একটা ল পাস হয়েছে। না, কমন সেন্সই বলে এই ধরনের ল কি জাস্টিফাইড, বা এরকম পানিশমেন্ট কি এই কেসে জাস্টিফাইড? ইট ইজ নট জাস্টিফাইড। কিন্তু একে গোপালন কেসে ন্যারো ইন্টারপ্রিটেশন বলছে যে যদি প্রসিডিওর স্ট্যাবলিশড বাই ল হয় তাহলেই সেটা ফেয়ার, আর কনস্টিটিউশনে এর বাইরে কিছু বলা নেই। কিন্তু মনেকা গান্ধী কেসে সুপ্রিম কোর্ট টুক অ্যান ওয়াইডার ইন্টারপ্রিটেশন। যে সুপ্রিম কোর্ট কি বললো যে না, ল শুধুমাত্র প্রসিডিওর স্ট্যাবলিশড বাই ল থেকে পাস হলে হবে না, ইট হ্যাজ টু বি ফেয়ার। তাহলে ল হ্যাজ টু বি জাস্ট অ্যান্ড ফেয়ার। তার মানে এখানে আমি ডিসপ্রপোর্শনেট পানিশমেন্ট দিতে পারবো না, আমাকে তার যে ক্রাইমটা সে কমিট করেছে তার প্রপোর্শনেট শাস্তি আমাকে দিতে হবে। সো দ্য ল হ্যাজ টু ফলো দি প্রিন্সিপাল অফ ন্যাচুরাল জাস্টিস। তাহলে এবার এই দুটো টার্মকে একটু আমরা ডিটেলে দেখি, প্রসিডিওর স্ট্যাবলিশড বাই ল অ্যান্ড ডিউ প্রসেস অফ ল। দিস ইজ অ্যান ব্রিটিশ কনসেপ্ট, আর এটা গভর্নমেন্টের উপরে রেস্ট্রিকশন দিচ্ছে। তার মানে গভর্নমেন্টকে বলছে হোয়াট নট টু ডু, সো ইট ইজ আ নেগেটিভ রাইট। সেখানেই ডিউ প্রসেস অফ ল ইজ অ্যান আমেরিকান কনসেপ্ট, প্লাস এটা কি করছে, সিটিজেনকে একটা পজিটিভ রাইট দিচ্ছে, বা গভর্নমেন্টকে বলছে হোয়াট টু ডু, পজিটিভ অ্যাকশন, সো ইট ইজ এ পজিটিভ রাইট, বা বলতে পারি এটা একটা পজিটিভ কনসেপ্ট। ডিউ প্রসেস অফ ল কি ফলো করছে? ডিউ প্রসেস অফ ল ফলো করছে প্রিন্সিপাল অফ ন্যাচুরাল জাস্টিস। আর এখানে কি ফলো হচ্ছে? রুল অফ ল।
ডিউ প্রসেস অফ ল এসছে মানেকা গান্ধী কেস, আর এখানে একে গোপালন কেস থেকে এসেছে বলবো না, কিন্তু একে গোপালন কেসে যেহেতু আর্টিকেল 21-এর ন্যারো ইন্টারপ্রিটেশন নেওয়া হয়েছিল, ওই জন্য বলা যায় প্রসিডিওর অফ স্ট্যাবলিশড বাই ল, প্রসিডিওর স্ট্যাবলিশড বাই লকে রিইনফোর্স করা হয়। হ্যাঁ, তবে এটা মনে রাখবেন, কনস্টিটিউশনে আর্টিকেল 21-এ এক্সপ্লিসিটলি কিন্তু প্রসিডিওর স্ট্যাবলিশড বাই ল বলা আছে। এটা এক্সপ্লিসিটলি বলা নেই, দিস ইজ অ্যান ইমপ্লাইড কনসেপ্ট। ওকে, এই চারটার এই পেজটার আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, কারণ এখান থেকে আপনি বিসিএসে মেইনসে তো কোশ্চেন এক্সপেক্ট করতেই পারেন। নেক্সট যে প্রিন্সিপালটা আমরা দেখব, দ্যাট ইজ ডক্ট্রিন অফ প্রপোর্শনালিটি। এই ডক্ট্রিনটা ডেভেলপ হয়েছিল ওম কুমার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, অ্যান্ড এটাকে আরও ইউজ করা হয়েছিল কেস পুট্টুস্বামী জাজমেন্টে, যেটাকে আমরা আধার জাজমেন্ট বলেও চিনি। আর এখান থেকে খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এসেছিল, হুইচ ইজ রাইট টু প্রিভেসি। তাহলে ডক্ট্রিন অফ প্রপোর্শনালিটি কি বলছে? যখনই কোনো ল পাস হবে, লয়ের অবজেক্টিভ বা ইন্টেনশন এবং ওই ইন্টেনশনটাকে অ্যাচিভ করার জন্য যে মেথড ইউজ করা হয়েছে, দুটোর মধ্যে একটা কোরিলেশন থাকতে হবে। কখনোই দুটো আরবিট্রারি হবে না। নেক্সট উই উইল ডিসকাস দি এফেক্ট অফ আর্টিকেল 21, effect on Article 21 during national emergency. 44th constitutional amendment এটা ইনশিওর করে যে আর্টিকেল 20 and Article 21 will never be suspended in national emergency. তাহলে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের আগে কি হতো? সমস্ত ফান্ডামেন্টাল রাইটকে সাসপেন্ড করা যেত, কিন্তু 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আসার পরে, এটা এসেছিল 1978-এ, তারপরে কি হলো? তারপরে বলা হলো যে আর্টিকেল 20 and 21 কখনোই সাসপেন্ড করা যাবে না, আর আর্টিকেল 19কে একমাত্র সাসপেন্ড করা যাবে অন অ্যাকাউন্ট অফ ওয়ার অর এক্সটার্নাল অ্যাগ্রেশন। এছাড়া আর্টিকেল 19কেও সাসপেন্ড করা যাবে না। আর আর্টিকেল 20 আর 21কে প্যারামাউন্ট ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, এই জন্য এই দুটোকে কোনো মতেই কখনোই সাসপেন্ড করা যাবে না। এখান থেকেও একটা আপনাদের কোশ্চেন আসতে পারে, বিসিএস প্রিলিমস অ্যান্ড মেন্স বোথ। একে গোপালন কেসে ন্যারো ইন্টারপ্রিটেশন অফ আর্টিকেল 21 নেওয়া হয় এবং অ্যামেন্ডিং পাওয়ার অফ পার্লামেন্ট নিয়ে কথা হয়, যে এগুলোকে ট্রান্সেন্ডেন্টাল স্ট্যাটাস দিয়ে দেওয়া হয় ফান্ডামেন্টাল রাইটকে, যেটা অ্যামেন্ড করা যাবে না। কেশবানন্দ ভারতী কেসে বলা অ্যামেন্ডমেন্ট করা যাবে, বাট দেয়ার হ্যাজ টু বি আ ব্যালেন্স। আর এখানে আসে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, যে বেসিক স্ট্রাকচারকে বাদ দিয়ে পার্লামেন্ট চাইলে কনস্টিটিউশনের সমস্ত প্রভিশনই অ্যামেন্ড করতে পারে। তারপরে আসে মানেকা গান্ধী কেস 1978। এখানে এসে কি হয়? ওয়াইডার ইন্টারপ্রিটেশন নেওয়া হয় এবং ডিউ প্রসেস অফ ল ইন্ট্রোডিউস করা হয়। তারপরে মিনার্ভা মিল কেস হয় 1980। এখানে বলা হয় স্ট্রাইক আ ব্যালেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ডিপিএসপি। অলগা টেলিস কেসে কি হয়? রাইট টু লাইভলিহুডটাকেও ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে ইনক্লুড করা হয়, এবং কেএস পুট্টুস্বামী জাজমেন্টে, যেটাকে আমরা আধার জাজমেন্ট বলে থাকি, রাইট টু প্রিভিসিকে আর্টিকেল 21-এর আন্ডারে ফান্ডামেন্টাল রাইট হিসেবে ডিক্লেয়ার করা হয়। এছাড়াও অনেক রাইট আছে যেগুলোকে সাবসিকুয়েন্টলি সুপ্রিম কোর্ট কি বলেছে, রাইট টু লাইফের আন্ডারে ফেলে দিয়েছে, যেমন রাইট টু লিভ উইথ হিউম্যান ডিগনিটি,
right of clean environment, right to shelter, basic primary health, free legal aid, আরও এরকম অনেক রাইটসগুলোকে কি আছে সুপ্রিম কোর্ট কেস বাই কেস বেসিসে আর্টিকেল 21-এর অ্যাম্বিটের আন্ডারে এনেছে। সো আর্টিকেল 21 is the most important article of fundamental right chapter, and it is the widest right, or it is a right which gives widest or broadest fundamental rights. এবার আমরা কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখব। সো ইউপিএসসি প্রিলিমস 2024 একটা কোশ্চেন এসেছিল, আন্ডার হুইচ of the following articles of the Constitution of India has the Supreme Court of India placed the right to privacy? ভিডিওটাকে পজ করুন এবং আপনারা একবার নিজেরা অ্যান্সারটা করার ট্রাই করুন, তারপরে আমি অ্যান্সারটা বলছি। সো রাইট টু প্রিভেসি কোন আর্টিকেলের আন্ডারে আছে আমরা এক্ষুনি ডিসকাস করলাম। কেএস পুট্টুস্বামী জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলে যে রাইট টু প্রিভেসি ইজ আ ফান্ডামেন্টাল রাইট আন্ডার আর্টিকেল 21। সো অপশন ডি ইজ কারেক্ট। এখানে এক্সপ্লেনেশনটা আছে, আপনার ভিডিওটা পজ করে এক্সপ্লেনেশনটা পড়ে নিতে পারেন। নেক্সট ইউপিএসসি 2023 কি এসছে, ইন এসেন্স হোয়াট ডাজ ডিউ প্রসেস অফ ল মিন? অপশন এ প্রিন্সিপাল অফ ন্যাচুরাল জাস্টিস, অপশন বি প্রসিডিওর স্ট্যাবলিশড বাই ল, অপশন সি ফেয়ার অ্যাপ্লিকেশন অফ ল, অপশন ডি ইকুয়ালিটি বিফোর ল। আপনারা ভিডিওটা পজ করে এর অ্যান্সার নিজেরা দেওয়ার চেষ্টা করুন এবং অ্যান্সার অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সো দ্য অ্যান্সার ইজ প্রিন্সিপাল অফ ন্যাচুরাল জাস্টিস। আমি ডিউ প্রসেস অফ ল বোঝানোর সময় আপনাদের বললাম যে ডিউ প্রসেস অফ ল হুইচ ইজ অ্যান আমেরিকান কনসেপ্ট, ইট ফলোজ দি প্রিন্সিপাল অফ ন্যাচুরাল জাস্টিস। প্রিন্সিপাল অফ ন্যাচুরাল জাস্টিস কি বলে, যে ল হ্যাজ টু বি ফেয়ার অ্যান্ড জাস্ট। আপনারা ভিডিওটা পজ করে এক্সপ্লেনেশনটা এখান থেকে পড়ে নিতে পারেন। এবার ডাব্লিউবিসিএস এর কোশ্চেন দেখি। ডাব্লিউবিসিএস মেন 2018-তে এখান থেকে একটা কোশ্চেন এসেছিল, আর্টিকেল 21 relates to the fundamental right of life, personal liberty. These rights are available to, এই রাইটস কারা কারা পাই? সিটিজেন অনলি, বোথ সিটিজেন অ্যান্ড নন সিটিজেন, ন্যাচুরাল পারসন, পারসন উইথ জুরিস্টিক পার্সোনালিটি। ভিডিওটা পজ করে অ্যান্সার অ্যাটেম্প্ট করুন এবং কমেন্ট সেকশনে জানাবেন। সো দ্য অ্যান্সার ইজ বোথ সিটিজেন অ্যান্ড নন সিটিজেন। এক্সপ্লেনেশনটা এখান থেকে দেখে নেবেন। সো আমাদের আর্টিকেল 21 কমপ্লিট হলো। এবার আমরা কুইকলি এই আর্টিকেলটার একটা রিক্যাপ করে নিই। সো আর্টিকেল 21 gives us right to life and personal liberty, পার্ট 3 অফ দি কনস্টিটিউশন, যেখানে ফান্ডামেন্টাল রাইটসগুলো এক্সপ্লেন করা আছে ফ্রম আর্টিকেল 12 to 36। তার মধ্যে আর্টিকেল 21 একটা রাইট, যেটা রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি দেয়। কোর ডেফিনেশন কি, নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অর পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট অ্যাকর্ডিং টু প্রসিডিওর স্ট্যাবলিশড বাই ল। লাইফ এর মিনিংটাকে এক্সপ্যান্ড করা হলো কোন কেসে, মানিকা গান্ধী কেসে। ডিগনিটি, লাইভলিহুড ওলগা টেলিস কেস, হেলথ অ্যান্ড মেডিকেল এড দেওয়া হয়েছে ক্লিন এনভায়রনমেন্ট এমসি মেহতা কেস, এডুকেশন মোহিনী জৈন কেস। স্কোপ অফ পার্সোনাল লিবার্টি, পার্সোনাল লিবার্টির মধ্যে প্রাইভেসি পুট্টুস্বামী জাজমেন্ট, ট্রাভেল অ্যাব্রড মানিকা গান্ধী কেস, আগেনস্ট ইলিগাল ডিটেনশন, স্পিডি ট্রায়াল, লিগাল এড। প্রসিডিওর স্ট্যাবলিশ বাই ল কি বলছে, যে কোনো প্রসিডিওর আরবিট্রারি হবে না, জাস্ট ফেয়ার অ্যান্ড রিজনেবল হবে, অ্যান্ড ডিউ প্রসেস অফ ল এই কনসেপ্টটা ইনহেরেন্টলি আছে। কি ফিচার্স কি, অ্যাভেলেবল টু সিটিজেন অ্যান্ড নন সিটিজেন, ইট ইজ নট অ্যাবসোলুট, এর কিছু রিজনেবল রেস্ট্রিকশনস আছে, অ্যান্ড ক্যানট বি সাসপেন্ডেড ডিউরিং এমার্জেন্সি। মিনিং এই পয়েন্টগুলো আমরা অলরেডি এখানে ডিসকাস করে নিয়েছি, ঠিক আছে, এটার ফার্দার ডিসকাস করার দরকার নেই। সো গাইজ, যদি আপনাদের এই ডিসকাশনটা ভালো লেগে থাকে আর্টিকেল 21-এর উপরে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু বিদ্যার্থী। থ্যাংক ইউ।